দেখ রাফিদ, তুই আমার কথাই রাজি হয়ে যা, এতে তোরই ভালো। আমার ভালো মানে? কোন দিক দিয়ে আমার ভালো? বিয়ে ঠিক হয়েছে তোমার ওই মেয়ের সাথে, তাহলে তুমি কোন বিবেকে আমাকে বলছো বিয়ে করতে? কারণ আমি অন্য আরেকজনকে ভালোবাসি, আর তাকেই বিয়ে করব। তো করো না, নিষেধ করেছে কে? আব্বুকে গিয়ে বলো যে তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাও, তাহলেই তো হয়ে যায়। এটাই তো মহা সমস্যা। আব্বুকে এই কথা বললে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে, আর সেইটা তুই ভালো করেই জানিস। তাই তুই এই বিয়েটা করবি। আবার একই কথা। আব্বু এই কথা জানলে কি হবে জানো? কিছুই হবে না, তুই শুধু বলবি যে তুই নীলাকে ভালোবাসিস। আচ্ছা, ভালোবাসা না হয় বাদই দিলাম, তুই বলবি যে নীলাকে তোর ভীষণ পছন্দ হয়েছে, আর তাই তুই ওকে বিয়ে করতে চাস। হোয়াট? আর ইউ সিরিয়াস? আমি এই কথা কোন দুঃখে আব্বুকে বলবো? আর আমি তো ওই মেয়েকে ওই নজরে দেখিনি, আর দেখবও না, কারণ ওর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে। ঠিক হয়েছে, হয়নি তো? দেখো ভাইয়া, আমার সাফ কথা, আমি এসব কিছুই করতে পারবো না। তুমি গিয়ে সোজা আব্বুকে গিয়ে সবটা বলো, আর এই বিয়ে ভেঙে দাও। যদি এইটা সম্ভব হতো তাহলে আমি অবশ্যই করতাম। আর তোর সমস্যাটা কোথায়? এমনিতে তো সারাদিন ঘ্যান ঘ্যান করিস বিয়ে করার জন্য, তাহলে এখন যখন সুযোগ এসেছে তাহলে কেন হাতছাড়া করছিস? ঘ্যান ঘ্যান করি তার মানে এই না নিজের হবু ভাবিকে বিয়ে করব। আগামীকাল বিয়ে, আর তুমি এখন আমাকে এসব বলছো? আমি আরও আগেই তোকে বলতাম, কিন্তু সুযোগ পাইনি, কারণ তুই হোস্টেল থেকে বাড়ি ফিরেছিস গতকালকে, আর তোকে কল দিলেও তো তেমন পাওয়া যায় না। সে যাই হোক, আমি এই বিয়ে করব না ব্যাস। ঠিক আছে, তাহলে আমি আব্বুকে সবটা বলে দিব। মানে কি বলবে তুমি? যে তুই আব্বুর ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে জুয়া খেলে উড়িয়ে দিয়েছিস, তাও 1-2 টাকা না, 5 লক্ষ টাকা। আমি জুয়া খেলে উড়িয়ে দেইনি। একটা অ্যাক্সিডেন্টে আমার বাইকের সাথে একজনের গাড়ি ধাক্কা লাগে, আর অনেক বড় ক্ষতি হয়ে যায়। সেই সাথে সে মারাত্মকভাবে আহতও হয়, সেই লোকটা। তারপর ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা দাবি করে, বলে যে টাকা না দিলে মামলা করে দিবে। আমি অনেক ভয় পেয়ে যাই, আর তাই কোনো উপায় না পেয়ে আব্বুকে না বলেই টাকা উঠিয়ে নিয়েছিলাম। আর তুমি তো আবার নিজের থেকে সেই টাকা রেখে দিয়েছিলে আব্বুর অ্যাকাউন্টে। আমি বলেছিলাম যে চাকরি করে ধীরে ধীরে তোমাকে টাকা ফিরিয়ে দেব। সেইটা তো আর আব্বু জানে না, তাই না? আমি যদি বলি যে তুই জুয়া খেলে উড়িয়েছিস, তাহলে আব্বু সেটাই বিশ্বাস করবে। আচ্ছা ঠিক আছে, যা, করতে হবে না, আমাকে আমার টাকা এখনই ফিরিয়ে দে, তাহলে আমি আব্বুকে কিছু বলবো না, আর তোকে বিয়েও করতে হবে না। ভাইয়ার কথা শুনে আমি চুপ করে রইলাম। কি হলো, চুপ করে আছিস কেন? টাকা দিবি নাকি বিয়ে করবি? দুটো রাস্তার একটা বেছে নে। আমি এখন টাকা কোথায় থেকে দিব? আমি তো এখনো পড়াশোনা করি, চাকরি করে তখন দিব। তাহলে এখন দেখ কি করবি। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, বুকের ভেতরটা কেমন যেন চেপে আসছিল। ভাইয়ার চোখের দিকে তাকিয়ে বুঝে গেলাম সে মজা করছে না, যা বলছে সত্যিই করে বসবে। ভাইয়া প্লিজ, আমাকে এভাবে ব্ল্যাকমেল করো না। আমি ব্ল্যাকমেল করছি না, নিজের ভালোবাসার মানুষটাকে হারাতে চাই না, তাই আমার সামনে যতটুকু রাস্তা আছে সেটাই নিচ্ছি। কিন্তু আমার কথা একবারও ভাবছো না? আমি সারা জীবন নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকব। যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে তাকে আমি বিয়ে করব? এটা কিভাবে সম্ভব? অসম্ভব না, শুধু তোর মুখ থেকে একটা হাঁ দরকার। তুমি বুঝতে পারছো না, এটা কোনো ছোটোখাটো বিষয় না। একটা মেয়ের জীবন জড়িয়ে আছে এখানে। সেই কারণেই তো তোকে বলছি, তুই অত্যন্ত ভালো ছেলে, নীলাকে সুখে রাখতে পারবি, কিন্তু আমি পারবো না, কারণ আমার মন অন্য কারোর কাছে পড়ে আছে। তাহলে সত্যিটা বলো। বলার সাহস থাকলে আজ তোকে ধরতাম না। আব্বু জানলে আমাকে শেষ করে দিবে। তুই যদি রাজি না হস তাহলে আব্বু তোকে এমনিই শেষ করবে। আমার ভাবতে ঘৃণা লাগছে যে তুমি আমার বড় ভাই, যে নিজের ছোট ভাইয়ের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে একটু লজ্জা লাগছে না তোমার? তুমি সত্যি এতটা নিচে নামতে পারবে? ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই পারে। আর ভাইয়ের জীবন নষ্ট করতেও? রিয়াদ কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে বলল, আমি জানি আমি স্বার্থপরের মতো আচরণ করছি, কিন্তু
আমার আর কোনো উপায় নেই। আমি দীর্ঘশ্বাস ফেললাম। যদি আমি রাজি হই, তারপর? তারপর বাকিটা আমি সামলে নেব। আব্বুকে আমি বুঝিয়ে বলবো যে তুই নীলাকে অনেক আগে থেকেই পছন্দ করিস। তুই শুধু আমার জন্য সামনে না বলবি না। আমার মানে নীলা, সে কি এসব মেনে নিবে? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। নীলার পরিবারকে আমি আর আব্বু মিলে সামলে নেব। তুই শুধু না করবি না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মাথার ভেতর যেন হাজারটা চিন্তা একসাথে ঘুরপাক খাচ্ছে। একটা দিকে নিজের বিবেক, আর অন্যদিকে আব্বুর ভয়। যদি সব কিছু উল্টো হয়ে যায়? কিছুই উল্টো হবে না, আমি আছি। তুমি যেটা করতে যাচ্ছ এটা ভুল। হতে পারে, কিন্তু এখন এই ভুলটাই আমার কাছে একমাত্র পথ। আমি চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, ঠিক আছে। আমার কথা শেষ হতেই ভাইয়ার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। থ্যাংক ইউ ভাই। আমি জানতাম তুই আমাকে ফিরিয়ে দিবি না। আমাকে ধন্যবাদ দিও না, আমি নিজের ইচ্ছায় রাজি হইনি। রিয়াদ মাথা নিচু করে বলল, জানি তোর এই উপকার আমি কোনোদিন ভুলব না। আমি তিক্ত হেসে বললাম, আশা করি কোনোদিন এমন দিন না আসে যেদিন এই সিদ্ধান্তের জন্য আমাদের সবাইকে আফসোস করতে হয়। ভাইয়া আর কিছু বলল না, শুধু আমার কাঁধে হাত রেখে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বিছানায় বসে পড়লাম। মনে হচ্ছিল নিজের জীবনটা যেন নিজের হাত থেকেই ফসকে যাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর আব্বু আমাকে ড্রয়িং রুমে ডাকলেন। রাফিদ, রিয়াদ বলছে তুই নাকি নীলাকে পছন্দ করিস। কথাটা কি সত্যি? আমি একবার রিয়াদের দিকে তাকালাম। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে স্পষ্ট সতর্ক বার্তা। গলা শুকিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে ধীরে বললাম, জি আব্বু। আব্বু কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইলেন। আগে বলিসনি কেন? সাহস পাইনি। আব্বু গভীর একটা নিঃশ্বাস ফেললেন। যদি আগে বলতে তাহলে এত দূর আসতে হতো না। মন চাইছে কষিয়ে একটা থাপ্পড় মারি। যাই হোক, এখন যেহেতু ব্যাপারটা জানলাম, আমি নীলার বাবার সঙ্গে কথা বলছি। এরপর থেকে পুরো বাড়িতে নতুন করে ব্যস্ততা শুরু হয়ে গেল। আত্মীয় স্বজনদের ফোন করা হলো, বিয়ের আয়োজনের কিছু পরিবর্তন করা হলো। প্রথমে দুই পরিবারের মধ্যে কিছুটা অবাক হওয়ার পরিবেশ তৈরি হলেও বড়দের আলোচনার পর শেষ পর্যন্ত বিয়েটা আমার সঙ্গেই দেওয়ার সিদ্ধান্ত হলো। সব কিছু এত দ্রুত ঘটছিল যে আমি শুধু নীরব দর্শকের মতো সব দেখছিলাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আজ আমার বিয়ে। ঘরের বাইরে আত্মীয়দের কোলাহল, উঠান জুড়ে সাজসজ্জা, আর চারিদিকে উৎসবের আমেজ। অথচ আমার বুকের ভেতর তখনও অদ্ভুত এক অজানা ভার জমে আছে। সারাদিন যেন ঘোরের মধ্যে কেটে গেল। বিয়ে, আত্মীয় স্বজনের ভিড়, একের পর এক ছবি তোলা, হাসাহাসি, সব কিছুর মাঝেও আমার মুখে এক ফোঁটাও স্বাভাবিক হাসি ছিল না। সবাই ভেবেছিল বিয়ের লজ্জা কিংবা নার্ভাসনেস, কিন্তু শুধু আমি জানতাম বুকের ভেতরটা কতটা ভারী হয়ে আছে। বিকেলের পর কাজী সাহেব এসে বিয়ে সম্পূর্ণ করলেন। একটা কবুল শব্দ উচ্চারণ করতে গিয়ে মনে হলো নিজের ইচ্ছার বিরুদ্ধে একটা সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিলাম। অতঃপর ধীরে ধীরে অনুষ্ঠান শেষ হলো। আত্মীয় স্বজন একে একে বিদায় নিতে লাগলেন। বাড়িটাও ধীরে ধীরে শান্ত হয়ে এলো। এরপর কয়েকজন ভাবি আর কাজিন আমাকে ঠেলে হাসতে হাসতে বাসরঘরের দরজার সামনে এনে দাঁড় করিয়ে দিল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে আমি ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের চারপাশ ফুল দিয়ে সাজানো, হালকা সুগন্ধে পুরো ঘর ভরে আছে। বিছানার এক কোণে লাল শাড়ি পরে মাথা নিচু করে বসে আছে নীলা। আমি কয়েক সেকেন্ড দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ নীলাই নরম গলায় বলল, এত দূরে দাঁড়িয়ে থাকবেন নাকি? আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে কিছুটা দূরে বসলাম। দুজনের মাঝেই নীরবতা। কিছুক্ষণ পরে নীলা নিজেই মুখ তুলল, তার ঠোঁটে মৃদু হাসি। জানেন একটা কথা? কি? নীলা একটু লজ্জা পেয়ে বলল, আমি কখনো ভাবিনি এমনভাবে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। আমি চুপ করে শুনছিলাম। নীলা আবার বলল, যখন হঠাৎ শুনলাম আপনি নাকি আপনার পরিবারের কাছে আমার কথা বলেছেন, বিশ্বাসই করতে পারছিলাম না।
আসলে সত্যি বলতে কি, আমিও আপনাকে পছন্দ করতাম। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। মাথা নিচু করে বলল, কিন্তু সেটা কোনোদিন বলার সাহস পাইনি, কারণ আমার বিয়ে তো আপনার বড় ভাইয়ের সঙ্গে ঠিক হয়েছিল। তাই নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম এসব ভাবা ঠিক না। তারপর যখন শুনলাম আপনি নাকি অনেক আগে থেকেই আমাকে পছন্দ করেন, তখন মনে হয়েছিল হয়তো আল্লাহ আমাদের জন্য এভাবেই লিখে রেখেছিলেন। আমি আর চুপ থাকতে পারলাম না। ধীরে ধীরে বললাম, একটা কথা আছে। নীলা অবাক হয়ে তাকালো। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তোমাকে একটা সত্যি জানানো দরকার, কারণ মিথ্যা দিয়ে আমি এই সম্পর্ক শুরু করতে চাই না। নীলার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিলাম। ভাইয়ার ভালোবাসার কথা, আমাকে ব্ল্যাকমেল করার কথা, আর কিভাবে বাধ্য হয়ে এই বিয়েতে রাজি হয়েছিলাম। আমার কথা শেষ হতেই পুরো ঘরে নীরবতা নেমে এলো। নীলা একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে তার চোখ ভিজে উঠল, 1 ফোঁটা 2 ফোঁটা, তারপর টুপটাপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। কাপা গলায় সে বলল, তাহলে আপনি আমাকে ভালোবেসে বিয়ে করেননি? আমি মাথা নিচু করে বললাম, না, আমি বাধ্য হয়েছিলাম। তবে একটা কথাও মিথ্যা না, তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইনি। নীলাব তিক্ত হেসে বলল। বাহ, কি সুন্দর। সে চোখের পানি মুছে দাঁড়িয়ে গেল। একজন নিজের ভালোবাসার জন্য আমাকে ছেড়ে দিল, আর একজন ব্ল্যাকমেইলের ভয়ে আমাকে বিয়ে করলো। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি তাহলে আসলে কে? একটা মানুষ, নাকি 2 ভাইয়ের সমস্যার সমাধানের জন্য একটি দাবার গুটি? আমি কোনো উত্তর দিতে পারলাম না। নীলাব কান্না চেপে বলল, আমি আপনাদের কাউকেই দোষ না দিয়ে কিভাবে থাকি? একজন আমার সঙ্গে বিয়ের আগে সত্যিটা বলতে পারলো না, আর একজন সত্যিটা জেনেও বিয়ের আসরে বসে গেল। আমি সত্যি অসহায় ছিলাম। অসহায় ছিলেন ঠিক আছে, কিন্তু আমার কাছে একবারও সত্যিটা জানতে চাইলেন না কেন? একবারও জিজ্ঞেস করলেন না আমি কি চাই? আমি মাথা নিচু করে বসে রইলাম। নীলার প্রতিটা কথা যেন আমার বুকের ভেতর ছুরি হয়ে বিঁধছিল। অনেকক্ষণ কেউ কোনো কথা বললাম না। শুধু ঘরের নিস্তব্ধতার মাঝে নীলার চাপা কান্নার শব্দ ভেসে আসছিল। কিছুক্ষণ পরে আমি ধীরে ধীরে বললাম, তুমি যা বলেছ একটা কথাও ভুল বলনি। সত্যি তোমার সাথে অন্যায় হয়েছে। নীলা কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, যদি সময়টা আরেকবার ফিরে পেতাম তাহলে হয়তো অন্য সিদ্ধান্ত নিতাম, কিন্তু তখন আমার সামনে যেটা ছিল আমি শুধু ভয়ই দেখেছিলাম। নীলা এবার ধীরে মুখ তুলে তাকালো। তার চোখ দুটো কান্নায় লাল হয়ে গেছে। আর আমার ভয়, একটা মেয়ের স্বপ্ন, তার ভবিষ্যৎ, তার সম্মান, সেগুলোর কথা কি একবারও মনে হয়নি? হয়েছিল, তাহলে তবুও ভুল করেছি। আমার এই স্বীকারোক্তির পর আবার নীরবতা নেমে এলো। কিছুক্ষণ পরে আমি বিছানা থেকে নেমে মেঝেতে বসে পড়লাম। নীলাব অবাক হয়ে তাকালো। নিচে কেন বসলেন? কারণ আজ এই বিছানায় বসার অধিকার আমি নিজের মধ্যে খুঁজে পাচ্ছি না। নীলা কিছু বলল না। আমি ধীরে বললাম, আমি তোমার কাছে একটা অনুরোধ করব। কি? তুমি চাইলে আমাকে ঘৃণা করতে পারো। আমার সঙ্গে কথা না বললেও আমি কিছু বলবো না, কিন্তু একটা সুযোগ দিও নিজের ভুলটা শুধরে নেওয়ার। নীলা দীর্ঘশ্বাস ফেলল। ভুল কি এত সহজে শুধরে যায়? সব ভুল না, কিন্তু কিছু ভুলের জন্য মানুষ সারা জীবন চেষ্টা করতে পারে। নীলা চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল। বাইরে তখন রাত অনেক গভীর। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঘরের ভেতর আবারও নীরবতা। হঠাৎ নীলা ধীরে ধীরে বলল, জানেন আজকে সবচেয়ে বেশি কষ্টটা কোথায় পেয়েছি? আমি তার দিকে তাকালাম। আমি ভেবেছিলাম কেউ একজন আমাকে মন থেকে চেয়েছে। প্রথমবারের মতো মনে হয়েছিল হয়তো আমি সত্যিই কারো কাছে বিশেষ। তার গলা আবার কেঁপে উঠল। কিন্তু এখন বুঝলাম আমি শুধু একটা পরিস্থিতির শিকার। আমি চোখ বন্ধ করে ফেললাম। তার কথাগুলো শুনে নিজের প্রতি ঘৃণা লাগছিল। কিছুক্ষণ পর আমি বললাম, হয়তো বিশেষ কিছু করতে পারবো না, কিন্তু একটা প্রতিশ্রুতি দিতে পারি। আজ থেকে তোমার কোনো সিদ্ধান্ত আমি জোর করে নেব না। তুমি যখন স্বাভাবিক হবে
তখনই আমার সঙ্গে কথা বলবে। তুমি যদি সময় চাও আমি অপেক্ষা করব। যদি কোনোদিনও আপনাকে ক্ষমা করতে না পারি? আমি হালকা হাসলাম। তবুও অপেক্ষা করব। আর যদি কখনো আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারি? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, সম্পর্ক জোর করে পাওয়া যায়, কিন্তু ভালোবাসা বা সম্মান জোর করে পাওয়া যায় না। আমি সেটা চাইও না। নীলা এবার প্রথমবারের মতো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার চোখে এখনও কষ্ট আছে, অভিমান আছে, কিন্তু আমার কথাগুলো সে মন দিয়ে শুনছে। আমি উঠে দরজার দিকে এগোলাম। কোথায় যাচ্ছেন? বাইরে সোফায় ঘুমাবো। কেন? কারণ তুমি এখন নিরাপদ আর স্বস্তিতে থাকাটাই সবচেয়ে জরুরি। আমি চাই না আজকের রাতটা তোমার কাছে আরও ভয়ঙ্কর হয়ে উঠুক। নীলা কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, বাইরে যাওয়ার দরকার নেই। আমি থেমে গেলাম। এই ঘরটা অনেক বড়, আপনি ওই সোফায় ঘুমান, অন্তত লোকজনের সামনে কোনো প্রশ্ন উঠবে না। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। সেদিন রাতে আমরা একই ঘরে ছিলাম, কিন্তু দুজনের মাঝখানে ছিল একটা ভাঙা বিশ্বাসের বিশাল দূরত্ব। পরদিন সকালটা অন্য সব দিনের মতো ছিল না। ঘুম ভাঙতেই প্রথমে বুঝতেই পারিনি আমি কোথায় আছি। কয়েক সেকেন্ড পরে চোখ ঘুরিয়ে দেখলাম আমি সোফায় শুয়ে আছি। গত রাতের প্রতিটা ঘটনা মুহূর্তের মধ্যেই মনে পড়ে গেল। ধীরে ধীরে উঠে বসলাম। নীলা তখনও বিছানায় ঘুমিয়ে। চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রুর দাগগুলো এখনই স্পষ্ট। মনে হচ্ছিল সারা রাত হয়তো ঠিকমতো ঘুমাতেই পারেনি। আমি ধীরে ধীরে তাকে ডাকতে লাগলাম, নীলা। সে হালকা নড়ে উঠলেও চোখ খুলল না। আমি আবারও আস্তে করে বললাম, নীলা, সকাল হয়ে গেছে। এবার সে ধীরে ধীরে চোখ খুলল। কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল ঘুম ভাঙার পর প্রথমে বুঝতেই পারিনি আমি কে। তারপর গতরাতের সব কথা হয়তো তার মনে পড়ে গেল। মুহূর্তের মধ্যেই মুখের কোমল ভাবটা মিলিয়ে গেল। সে কোনো কথা না বলে উঠে বসল। আমি ধীরে বললাম, নিচে সবাই অপেক্ষা করছে, ফ্রেশ হয়ে নাও, আমি বাইরে যাচ্ছি। কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। এরপর কেটে গেল কয়েকটা দিন। একই ছাদের নিচে থেকেও আমরা যেন দুইজন সম্পূর্ণ অপরিচিত মানুষ। প্রয়োজন ছাড়া কথা হতো না। আমি প্রতিদিনই সোফায় ঘুমাতাম। নীলা অনেকবার বলেছিল, বিছানাটা এত বড়, চাইলে এপাশে ঘুমাতে পারেন। আমি শুধু হেসে উত্তর দিতাম, যেদিন তুমি মন থেকে স্বাভাবিক হবে সেদিনই। সে আর কিছু বলতো না। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। আম্মু আব্বু আর বাকিরা দাওয়াতে গিয়েছেন। আমি নিজের রুমে বসে চাকরির জন্য কয়েকটা কোম্পানিতে সিভি পাঠাচ্ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। মুখ তুলে দেখি নীলা। তার হাতে এক কাপ চা। সে কাপটা টেবিলের ওপর রেখে বলল, সকাল থেকে কিছু খাননি, অন্তত চা খেয়ে নিন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এই প্রথম সে নিজের ইচ্ছায় আমার জন্য কিছু করল। আমি মৃদু হেসে বললাম, ধন্যবাদ। সে চলে যাচ্ছিল। হঠাৎ আমি ডাকলাম, নীলা। সে থেমে গেল। হুম? একটা প্রশ্ন করতে পারি? সে ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। এখনও খুব ঘৃণা করো আমাকে? নীলা কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে বলল, হয়তো ঘৃণা করি না। আমি অবাক হয়ে তাকালাম। সে জানালার বাইরে তাকিয়ে বলল, রাগ আছে, অভিমান আছে, কষ্টও আছে, কিন্তু ঘৃণা নেই। কেন? সে হালকা হাসল। কারণ আপনি চাইলে সত্যিটা কোনোদিনও বলতে হতো না, সবাইকে মিথ্যার মধ্যেই রাখতে পারতেন, কিন্তু আপনি প্রথম রাতেই সব বলে দিয়েছেন। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, মিথ্যার ওপর সংসার গড়তে চাইনি। নীলা কোনো উত্তর দিল না। তবে সেদিনের পর থেকে আমাদের মাঝে নীরবতাটা একটু একটু করে কমতে লাগলো। দিন যেতে লাগলো। আমি চাকরির ইন্টারভিউ দিতে যেতাম। ফিরে এসে দেখতাম টেবিলের উপর আমার জন্য খাবার ঢেকে রাখা। আমি জানতাম এটা নীলাই করেছে, কিন্তু সে কখনো সেটা মুখে বলতো না। আবার আমি বাজারে গেলে ওর পছন্দের চকলেট বা বই এনে টেবিলে রেখে দিতাম। সেও কখনো ধন্যবাদ বলতো না। আমরা দুজনেই অনুভূতি প্রকাশ করতাম না, কিন্তু ছোট ছোট যত্নগুলো নীরবে নিজেদের জায়গা করে নিচ্ছিল। একদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ছাদে হালকা বাতাস বইছে। আমরা দুজনেই চুপচাপ রেলিংয়ের পাশে দাঁড়িয়েছিলাম।
হঠাৎ নীলা বলল, জানেন, আগে ভাবতাম আপনি খুব চুপচাপ মানুষ। আমি হেসে বললাম, আর এখন? সে মুচকি হেসে বলল, এখনো চুপচাপই, তবে এখন বুঝি আমি ভ্রুকুচকে বললাম, কি? আমি মানুষ হিসেবে খারাপ না। আমি কিছু বললাম না। সে আবার বলল, আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগে। কি? আপনি কখনো আমাকে কোনো কিছুর জন্য জোর করেননি। আমি দীর্ঘশ্বাস ফেললাম, কারণ আমি জানি জোর করে পাওয়া জিনিস বেশি দিন থাকে না। সে আমার দিকে তাকিয়ে রইল। সেদিন প্রথমবার আমাদের চোখে চোখ রেখে কয়েক সেকেন্ড কথা হলো, কোনো শব্দ ছাড়াই। এরপর আরও কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন চাকরির একটা অফার লেটার হাতে নিয়ে বাসায় ফিরলাম। খবরটা শুনে বাড়ির সবাই খুব খুশি, কিন্তু সবচেয়ে বেশি খুশি হলো নীলা। সবাই চলে যাওয়ার পর সে ধীরে এসে বলল, কংগ্রেচুলেশনস। থ্যাঙ্কস। সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, জানেন, আজকে আপনার জন্য আমার সত্যিই খুব গর্ব হচ্ছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। এই প্রথম সে এমন একটা কথা বলল। আমি মৃদু হেসে বললাম, তাহলে কি ধরে নেব আমাদের মাঝে দূরত্বটা একটু কমেছে? নীলা কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, দূরত্বটা শেষ হয়নি। সে একটু থামল। তার ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। তবে মনে হয় আমরা দুজনেই একে অপরের দিকে হাঁটতে শুরু করেছি। তার সে ছোট্ট হাসিটা দেখে অনেকদিন পর বুকের ভেতর একটা অদ্ভুত শান্তি নেমে এলো। কথাটা বলেই নীলা ধীরে ধীরে চলে যেতে লাগলো। আমি দাঁড়িয়ে রইলাম। কেন জানি মনে হলো, আজ যদি ওকে কিছু না বলি তাহলে এই মুহূর্তটা হারিয়ে যাবে। আমি আস্তে করে ডাকলাম, নীলা। সে থেমে পেছন ফিরে তাকালো। আমি ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালাম। দুজনের মাঝখানে আর আগের মতো অস্বস্তিকর নীরবতা নেই, বরং এক অদ্ভুত শান্তি। আমি নিচু গলায় বললাম, একটা কথা বলবো? বলুন। আমি কয়েক সেকেন্ড তার চোখের দিকে তাকিয়ে থেকে বললাম, ধন্যবাদ। নীলা অবাক হয়ে হেসে ফেলল। ধন্যবাদ কেন? কারণ তুমি চাইলে আমাকে সারা জীবন ঘৃণা করতে পারতে, কিন্তু তুমি সেটা করনি। আমাকে আরেকটা সুযোগ দিয়েছ। নীলা কিছু বলল না, শুধু শান্ত চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি আবার বললাম, আমি জানি তোমার ভাঙা বিশ্বাস পুরোপুরি জোড়া লাগেনি, কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করব, যত দিন লাগে। তার চোখ দুটো আবারও একটু ভিজে উঠল। সে ধীরে ধীরে বলল, জানেন, মানুষ ভুল করতে পারে, কিন্তু সবাই নিজের ভুলের দায় নিতে পারে না। আপনি প্রথম দিন থেকেই সেটা নিয়েছেন। হয়তো সেই কারণেই আজ আর আগের মতো রাগ করতে পারি না। আমি অজান্তেই একটু এগিয়ে গেলাম। তাহলে আমি কি একটা ছোট্ট অধিকার চাইতে পারি? নীলা কৌতূহলী চোখে তাকালো। আমি দ্বিধাভরা কণ্ঠে বললাম, তোমার হাতটা একবার ধরতে পারি? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর কোনো কথা না বলে ধীরে ধীরে নিজের ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি খুব সাবধানে তার হাতটা নিজের হাতে নিলাম। নীলার আঙ্গুলগুলো হালকা কেঁপে উঠল, কিন্তু সে হাত সরিয়ে নিল না। চারপাশে নীরবতা, শুধু দুজন মানুষের বুকের ভেতরের অজস্র না বলা অনুভূতি যেন ধীরে ধীরে একে অপরের কাছে পৌঁছে যাচ্ছিল। কয়েক মুহূর্ত পরে নীলা নিজেই এক পা এগিয়ে এলো। খুব আস্তে করে মাথাটা আমার কাঁধে রেখে চোখ বন্ধ করল। আমিও ধীরে ধীরে এক হাত তুলে তার কাঁধে রাখলাম। অনেকক্ষণ আমরা এভাবেই দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল হাজারটা কথা বলার চেয়েও এই নীরব মুহূর্তটাই বেশি মূল্যবান। বাইরে সন্ধ্যার হাওয়া ধীরে ধীরে পর্দা দুলিয়ে দিচ্ছে। ঘরের ভেতর নিঃশব্দ এক প্রশান্তি। এতদিনের অভিমান, কষ্ট আর দূরত্ব যেন একটু একটু করে গলে যাচ্ছে। আমি খুব ধীরে আমার অন্য হাতটা তুলে ওর মুখের পাশ থেকে এলোমেলো চুলগুলো কানে গুজে দিলাম। নীলা চোখ তুলে আমার দিকে তাকালো। সে চোখে আর আগের মতো কঠিন অভিমান নেই, আছে একরাশ লাজুক বিশ্বাস। আমাদের দৃষ্টি এক হয়ে রইল অনেকক্ষণ। কেউ কোনো কথা বললাম না। আমি ধীরে ধীরে ওর কপালের কাছে ঝুঁকে এলাম।
এক মুহূর্ত থেমে ওর চোখের সম্মতির অপেক্ষা করলাম। নীলা চোখ বন্ধ করে নিঃশব্দে মাথাটা একটু এগিয়ে আনলো। আমি খুব আস্তে করে ওর কপালে একটা দীর্ঘ শান্ত চুম্বন এঁকে দিলাম। নীলা চোখ খুলতেই তার ঠোঁটের কোণে মৃদু একটা হাসি ফুটে উঠল। পরের মুহূর্তেই সে দুহাত দিয়ে আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল। আমি আলতো করে তাকে বুকের কাছে টেনে নিলাম। আমাদের দুজনের হৃদস্পন্দন যেন একই ছন্দে বাজছিল। কয়েক সেকেন্ড পর নীলা ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো। আমাদের মাঝে দূরত্বটুকু আর ছিল না। আমি আবারও একবার ওর চোখের দিকে তাকিয়ে খুব ধীরে খুব যত্নে ওর কপালে আরেকটি স্নেহভরা চুম্বন রাখলাম। নীলা লাজুক হেসে চোখ নামিয়ে ফেলল। আমি হাত দিয়ে ওর থুতনি তুললাম। তারপর ওর ঠোঁটের দিকে তাকালাম। বেশ সুন্দর গোলাপি ঠোঁট, যা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ধীরে ধীরে ওর ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দিলাম। এভাবে অনেকক্ষণ কিস করার পর আমি ওকে ছেড়ে দিলাম। নীলা লাজুক হেসে চোখ নামিয়ে ফেলল। আমি আলতো করে ওর কপালে কপাল ঠেকিয়ে কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। বাইরে হঠাৎ হালকা বৃষ্টি নামতে শুরু করেছে। জানালার কাছে টুপটাপ শব্দ হচ্ছে। সেই শব্দের মাঝেই নীলা ধীরে ধীরে আমার বুকের কাছে মুখ লুকিয়ে ফেলল। আমি ওকে আরও একটু কাছে টেনে নিলাম। এবার আর আমাদের মাঝে কোনো অস্বস্তি ছিল না, ছিল শুধু নতুন করে শুরু করার সাহস। অনেকক্ষণ পর নীলা আস্তে করে ফিসফিসিয়ে বলল, মনে হচ্ছে আজ থেকেই আমাদের সত্যিকারের সংসার শুরু হলো। আমি মৃদু হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। কোনো উত্তর দিলাম না, কারণ কিছু অনুভূতির কোনো উত্তর শব্দে দেওয়া যায় না। ওর হাতটা শক্ত করে নিজের হাতে জড়িয়ে নিলাম। মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম, এই হাত আর কোনোদিন ছেড়ে দেব না। যে চোখে একদিন আমার জন্য অশ্রু নেমেছিল, সে চোখে আজ থেকে শুধু হাসির কারণই হব। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।